আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজকে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে আবার উপস্থিত হয়েছি BHIA 142 ইউনিট 10 বিষয়ে কিছু আলোচনা করব বলে। আজকে এই ইউনিট 10 এর শিরোনাম ইম্পেরিয়াল ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল পার্টিস। এই ইম্পেরিয়াল ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল পার্টিস এই যে শব্দগুলি, তার যদি আমি বাংলা তর্জমা করি তাহলে কি দাঁড়াবে? ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, এবং ইম্পেরিয়াল, এম্পায়ার মানে সাম্রাজ্য, এম্পায়ার মানে হচ্ছে সম্রাট। তাহলে মিজি যুগে এখানে সম্রাট ছিলেন মর্যাদার প্রতিভূ। সে মিজি সম্রাটের দ্বারা প্রবর্তিত যে গণতন্ত্র, সে গণতন্ত্রের সঙ্গে রাজনৈতিক দলগুলির সম্পর্ক কি ছিল? অন্যভাবে বলা যায়, জাপানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময়ে বা প্রথম বিশ্বযুদ্ধের সূচনারও কিছু আগে, যখন থেকে এই সংবিধান প্রণীত হলো বা সংবিধান যখন থেকে প্রবর্তিত হলো 1889 খ্রিস্টাব্দে, সেই সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধর আগে পর্যন্ত এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের প্রকৃতি, তারা কিভাবে কাজ করত, ফাংশন কিরকম ছিল, এবং সেই গণতন্ত্রের যে কাঠামো, সে কাঠামোর মধ্যে রাজনৈতিক দলের অবস্থান কি ছিল বা কতখানি তারা সেই গণতন্ত্রের শরিক ছিলেন, ইত্যাদি বিষয়ে ছাত্রছাত্রীদের একটু আলোকপ্রাপ্ত করার চেষ্টা করা হয়েছে এই ইউনিট 10। আপনারা বুঝতে পারছেন যে এর আগের যে ইউনিটগুলি, সেই ইউনিটেও কিন্তু মেজি একটা ইউনিটে মেজি সংবিধানের প্রকৃতি নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপরে সমাজ, ইন্ডাস্ট্রিয়াল, যে শিল্পের উন্নতি, শিক্ষার উন্নতি, সমাজের উন্নতি, এরকম বিভিন্ন ভাবে যে কি করে মেজি জাপান একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, সেই বিষয়টিকে তুলে ধরার জন্যই কিন্তু এই ইউনিটগুলো একের পর এক সাজানো হয়েছে। এবারে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক বা আরো স্পষ্ট ভাষায় বলা যায় সাংবিধানিক চরিত্র বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং এই সাংবিধানিক অর্থ কি না, সংবিধানের সঙ্গে বা শাসনতন্ত্রের সঙ্গে যুক্ত। সেই সংবিধান ডেমোক্রেসি বা গণতন্ত্রকে সঠিকভাবে অনুসরণ করেছিল কিনা, সেটা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু পৃথকভাবে এই গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণের বিষয়টি কিন্তু এগোয়নি এই ইউনিটে। কারণ এই ইউনিটের প্রতিপাদ্য বিষয়ই হলো গণতান্ত্রিক কাঠামোতে রাজনৈতিক দলগুলির অবস্থান। যে এই যে তৈরি হয়েছিল যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা কি অভিজাতদের দ্বারা পরিচালিত ছিল, নাকি সেখানে রাজনৈতিক দলগুলি বিশেষভাবে সক্রিয় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিলেন, এই বিষয়টিকেই কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।
ডেমোক্রেসি কাকে বলে? ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, যেখানে সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষের দ্বারা। এইটা হচ্ছে আধুনিক ডেমোক্রেসির বৈশিষ্ট্য। অর্থাৎ একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে যারা অ্যাডাল্ট সিটিজেন আছেন তারা ভোট দেবেন তাদের মনোনীত প্রার্থীকে। সমস্ত দল থেকেই যে প্রার্থী আছে তার মধ্যে যাকে তাদের পছন্দ তাদের ভোট দেবেন, এবং এই ভোটাভুটির পর যেই দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে পার্লামেন্টের নিম্ন কক্ষে তারাই সরকার গড়বে, মন্ত্রিসভা গঠিত হবে। তাহলে আমরা কি দেখছি? এই গণতন্ত্রের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কারণ রাজনৈতিক দল না থাকলে আপনি কাকে ভোট দেবেন? কারণ আপনি যখন ভোট দিচ্ছেন তখন আপনার যে পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন, সেই পছন্দের প্রার্থীটি কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে। আবার অনেকে নির্দল হিসাবেও তারা ইলেকশন লড়ে। তো এই হচ্ছে আধুনিক গণতন্ত্র। কিন্তু ইম্পিরিয়াল যে ডেমোক্রেসি, সেটা কিন্তু জাপানের যে ইম্পিরিয়াল ডেমোক্রেসি, তার কেন্দ্রবিন্দু কিন্তু ছিলেন সম্রাট। অর্থাৎ সম্রাটই ছিলেন এই গণতন্ত্রের প্রতিভূ, এবং সমস্ত ক্ষমতা আমরা লিটারালি আক্ষরিকভাবে সমস্ত ক্ষমতা সম্রাটের হাতে ন্যস্ত ছিল। তিনি নৌবাহিনী, সেনাবাহিনী, যারা জেনারেল ছিলেন তাদেরকে তিনি নিয়োগ করতেন, বা অন্যান্য আধিকারিকদের তিনি মনোনীত করতেন, এবং তার নামেই বলা যায় এই গণতন্ত্র পরিচালিত হতো। কাজেই সেই গণতন্ত্র আদৌ উদারনৈতিক গণতন্ত্র ছিল কিনা, না তার মধ্যে সংকীর্ণতা বা সীমাবদ্ধতা ছিল, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতবিরোধ আছে। তাদের মতে গণতন্ত্র হবে স্বচ্ছ, এবং সেখানে বিরোধী দল থাকবে আর শাসনকারী যে শাসন করছে সেই রাজনৈতিক দল থাকবে, এবং একটি সংসদ থাকবে, যে কনস্টিটিউশনাল যে গভর্নমেন্টাল সিস্টেম, সেটার অস্তিত্ব থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এই যে ডেমোক্রেসি, তার উৎস কিন্তু সংবিধান। সেই সংবিধান কারা প্রণয়ন করেছিলেন? না অলিগার্কসরা, অর্থাৎ অভিজাত শ্রেণী, কিছু বিদ্বজ্জন বা বরিষ্ঠ ব্যক্তি। তারা কিন্তু সামন্ততান্ত্রিক যে তোকুগাওয়া যুগের মানুষ ছিলেন না। আবার তাদের মধ্যে কোথায় যেন একটা রক্ষণশীলতা ছিল, অর্থাৎ তারা সাধারণ মানুষকে ফুল ফ্লেজেড সেই ক্ষমতা দানে তারা ইচ্ছুক ছিলেন না। তারা বিশ্বাস করতেন যে ইলেক্টেড গভর্নমেন্ট, অর্থাৎ নির্বাচিত যে সরকার, এই ব্যবস্থাটি যদি সূচনা করা হয় তবে এটা আস্তে আস্তে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এই অলিগার্ক বা অভিজাত যে ব্যক্তি, যারা এই
সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু যথেষ্ট সীমাবদ্ধ ছিল এবং উদার নৈতিক ভাবধারা অভাব ছিল। তাহলে তাদের মধ্যে যদি উদার নৈতিক ভাবধারার অভাব থাকে তবে এই সংবিধানের উপর ভিত্তি করে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে বা প্রবর্তিত হচ্ছে তার মধ্যে যে একেবারে উদার একটা বাতাবরণ তৈরি হবে বা উদার নৈতিক বৈশিষ্ট্য দেখা যাবে, এটা কিন্তু দেখা যাবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তাছাড়া দেখুন, কথাটা হচ্ছে ইম্পিরিয়াল, অর্থাৎ সম্রাট প্রবর্তিত বা সম্রাট কেন্দ্রিক ডেমোক্রেসি বা গণতন্ত্র। তাই যদি হয় তাহলে এখানে সম্রাটের যা মর্যাদা, তার অধিকার, সম্রাটের নামে যেই সমস্ত শাসনতান্ত্রিক প্রক্রিয়াগুলি পরিচালিত ছিল তার মধ্যে সাধারণ মানুষের যে স্বাতন্ত্র্য সেইভাবে স্বীকৃত হবে না, সেটা বলাই বাহুল্য। যদি সাধারণ মানুষের স্বাধিকার এই গণতন্ত্রে সেই অর্থে স্বীকৃত না হয়, তবে এই রাজনৈতিক দলগুলি তো এই সাধারণ মানুষেরই প্রতিনিধি, সাধারণ মানুষকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এই রাজনৈতিক দলগুলির যে ক্ষমতা বা কর্তৃত্ব এবং তারা কি অবস্থান তাদের ছিল সেটা নিয়েও একটা সংশয় রয়েছে। এবং অনেক ক্ষেত্রে আলোচনায় দেখা যাবে যে মাঝে মাঝেই দেখা যাচ্ছে পলিটিক্যাল পার্টি তারা বিভিন্ন খুব জটিল এই জাপানের এই পলিটিক্যাল পার্টি ব্যবস্থা পরস্পর বিরোধী, পরস্পরের স্বার্থ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব এখানে দেখা যায় এবং তার মধ্যে অভিজাতরা কখনো কখনো নিজেদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা হাত মিলিয়েছে, তাদের সঙ্গে সহযোগিতা করেছে। আবার কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সামরিক নেতাদের একটা প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। যেখানে সামরিক নেতাদের প্রাধান্য থাকবে সেখানে রাজনৈতিক দলগুলি কি করে স্বচ্ছভাবে তাদের যে অধিকার সেই অধিকার আদায়ের চেষ্টা করবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, তাহলে এই অলিগার্ক বা অভিজাতদের যে সংবিধান রচনার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা ছিল এ কথা কিন্তু প্রমাণিত। যদিও তারা মনে করতেন যে নির্বাচিত সরকার দেশে একটা অরাজকতা সৃষ্টি পরিবেশ সৃষ্টি করতে পারে, কিন্তু তথাপি তারা কিন্তু সংবিধান রচনাতে তারা কিন্তু সায় দিয়েছিল। তাহলে একটা অ্যাম্বিগুইটি অর্থাৎ পরস্পর বিরোধী একটা ভাবধারা কিন্তু জাপানের এই সংসদীয় বা জাপানের এই শাসনতান্ত্রিক, সঠিকভাবে বলতে গেলে সংসদীয় না বলে শাসনতান্ত্রিক বা সাংবিধানিক, কারণ সংসদ কিন্তু প্রথম দিকে ছিল না, সংসদের কোনো অস্তিত্ব ছিল না। পরবর্তী পর্যায়ে এই সংসদের আমরা অস্তিত্ব দেখতে পাই। তাহলে এই যে অ্যাম্বিগুইটি, এটাই কিন্তু জাপানের সাংবিধানিক যে অবস্থান বা সাংবিধানিক কাঠামোর একটা অঙ্গ। এবং এইভাবেই বিষয়টি চলেছিল, ঘটনা পরম্পরা চলতে চলেছিল যতদিন না 1924 খ্রিস্টাব্দে
সাতো তাকাকি তিনি প্রথম একটা ইলেক্টেড মন্ত্রিসভা স্থাপন করলেন এবং তার উদ্দেশ্য কি ছিল যে সংবিধানের যে মহিমা বা ভাবমূর্তি অর্থাৎ সাংবিধানিক গণতান্ত্রিক যে সরকার বা ক্যাবিনেট পরিচালিত সরকার, সংসদীয় সরকার, সেই সংসদীয় সরকারের যে বৈশিষ্ট্য বা তার মর্যাদা বজায় রাখাই কিন্তু তাকাকির মূল উদ্দেশ্য ছিল। এবং এরপরে ক্রমান্বয়ে যে প্রধানমন্ত্রী যারা মনোনীত হয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছেন। এইভাবে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত এইভাবেই চলেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তার কিছুদিন আগে থেকে একটা সংকটাপন্ন পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাহলে এই হচ্ছে মোটামুটি ইম্পিরিয়াল ডেমোক্রেসি এবং পলিটিক্যাল পার্টি বিষয়ক এই ইউনিটের একটা ইন্ট্রোডাকশন। আর এই যে গণতন্ত্র, ইম্পিরিয়াল গণতন্ত্র অর্থাৎ সম্রাট কেন্দ্রিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের সঙ্গে রাজনৈতিক দলের সম্বন্ধ সময় সময় কিভাবে পরিবর্তিত হয়েছে তার আলোচনা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির উত্থান ও পতন বিষয়েও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। আরেকটি বিষয়, যতই নানান দুর্বলতা থাকুক এই গণতন্ত্রে বা সাংবিধানিক কাঠামো, কিন্তু একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে যে 1880-র দশকে অর্থাৎ 1889-এ জাপানে যে সংবিধান প্রণীত হয়েছিল বা সম্রাট যখন 1889-এ এই যে সংবিধানকে সমর্পণ করলেন বা আনুষ্ঠানিকভাবে সংবিধান শুরু হলো, সংবিধানের নানান রকম কার্যাবলী, সেই যে সংবিধান, সেই সংবিধান কিন্তু জাপানকে সামন্ত শাসন থেকে যেমন মুক্তি দিয়েছিল, পাশাপাশি দেশের ধনতান্ত্রিক বিকাশেও সাহায্য করছে। ধনতান্ত্রিক বিকাশ মানে তার সঙ্গে যে ক্যাপিটালিজম বা শিল্পের বিকাশ জড়িত, সেটা আমরা আগেই দেখেছি আগের ক্লাসে যে কি করে ধনতান্ত্রিক বিকাশ হয়েছিল জাপানে। তাহলে এই যে ধনতান্ত্রিক বিকাশ এবং সামন্ত শাসন থেকে মুক্তি দান, তাহলে এর পেছনে সেই সংবিধান তার যতই দুর্বলতা থাকুক, তার মধ্যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকুক, যদি আধুনিক প্রেক্ষাপটে তাকে আমরা সেই উদারনৈতিক সংবিধান বা গণতান্ত্রিক সংবিধান নাও বলতে পারি, কিন্তু জাপানকে কিন্তু একটা নতুন দিগন্ত দিয়েছিল এই সংবিধান। তাছাড়া কোনো একটি বিষয়কে নিরপেক্ষভাবে আলোচনা করার সময় আমাদের কিন্তু সময়কালটা মনে রাখতে হবে, তার যে সেই সময় দেশের প্রেক্ষাপটটি কি ছিল, তার রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটটি কি ছিল, সেটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ইতিহাসের ছাত্রছাত্রীরা কিন্তু কোনোভাবেই বলতে পারেন না যে এটি খারাপ এটি ভালো, অর্থাৎ এইভাবে কখনো কোনো ঐতিহাসিক ঘটনাকে বা বিষয়কে কিন্তু চিহ্নিত করা যায় না। তাহলে সেটা চিহ্নিত করতে গেলে তার প্রেক্ষাপটটি আলোচনা করতে হবে। তাহলে জাপানকে এই যে 1880-র দশকের সংবিধান জাপানকে কি দিয়েছিল সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই আলোচনায় প্রাধান্য দিতে হবে। প্রথম দিকে স্থাপন হলো
তারপর থেকেই কিন্তু চেষ্টা করা হয়েছে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাকে মধ্যযুগীয় যে সামন্ততান্ত্রিক অবস্থান থেকে মুক্তি দেওয়ার। তাহলে এই যে প্রথম দিকের যে দশক, কয়েকটি দশকে সরকারি স্লোগান ছিল ধনী দেশ ও শক্তিশালী সেনাবাহিনী, অর্থাৎ এই দেশকে ধনী দেশে পরিণত করতে হবে। এমন ধনী দেশ, কারণ আগের ক্লাসে আপনারা দেখেছেন যে আমি বলেছি কিভাবে জাপান নিজেকে পাশ্চাত্যের সমকক্ষ করতে উদ্গ্রীব হয়েছিল। পাশ্চাত্যের ধনী দেশগুলির সমকক্ষ নিজেকে করাই ছিল সরকারের প্রধান বা সরকারের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দের প্রধান উদ্দেশ্য। তাছাড়া কি সামরিক বাহিনীর উপর গুরুত্ব দান, কারণ নিজের শক্তি বৃদ্ধি করতে গেলে শক্তিশালী সেনাবাহিনী যে আবশ্যক সে কথা কিন্তু বহুবার বহু সময়ে আলোচনা করা হয়েছে। কিন্তু একটা বিষয় দেখা যায়, এই যে অ্যাম্বিগুইটি বললাম, এখানেই সে অ্যাম্বিগুইটি, ধনী দেশ, শক্তিশালী সেনাবাহিনী, কিন্তু জাপান কিন্তু কখনোই মানুষের অধিকার বা মেনটেনের দাবিকে কিন্তু কখনো ইগনোর করেনি, তাকে কিন্তু তার প্রতি উদাসীন থাকেনি। কারণ একই সঙ্গে যেমন ধনী একটা সম্প্রদায়ের উদ্ভব হচ্ছিল, আগের ক্লাসে আপনারা দেখেছেন কি করে মানুষ, সাধারণ মানুষ নানান দারিদ্র্যের মধ্যে তারা জর্জরিত ছিল। তো সমাজে যারা কিছু বুদ্ধিজীবী মানুষ বা যাদের মধ্যে চিন্তা চেতনা আছে, তারা কিন্তু মানুষের অধিকারের দাবি করছিল। সেই অধিকারের দাবি থেকেই কিন্তু একটা এই ঊনবিংশ শতকে জাপানে উদারতান্ত্রিক ভাবধারার উদ্ভব ঘটেছিল। এই উদারতান্ত্রিক ভাবধারার সঙ্গে সঙ্গে আবার একটা অ্যাম্বিগুইটি। উদারতান্ত্রিক ভাবধারাটা খুব ভালো জিনিস, কিন্তু তার সঙ্গে যখন উগ্র দেশপ্রেম যুক্ত হয়ে যায় বা জিঙ্গোইজমের যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা আর উদার থাকে না, তখন কিন্তু তার সংকীর্ণতা দোষীভূত হয়ে যায়। তা এই ঊনবিংশ শতকে জাপানে কিন্তু উদারতন্ত্রের সঙ্গে সঙ্গে একটা উগ্র দেশপ্রেম বা জিঙ্গোইজমের যে একটা বাতাবরণও কিন্তু সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একটা বিরোধী বিপরীত ধর্মী একটা পরিবেশ। এবং এই যে উদারতান্ত্রিক যে মানুষ যারা ছিলেন, তারা কিন্তু রাজনৈতিক বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন এবং তারা চেয়েছিলেন যে তারা সরকারের বিভিন্ন যে পদক্ষেপ সে বিষয়ে যাতে মতামত বা অভিমত জ্ঞাপন করতে থাকে, এমন একটা পরিবেশ তৈরি করা হোক যেখানে তারাও সেখানে অংশগ্রহণ করবে এবং সরকারের সমালোচনা করবে বা প্রশংসা করবে বা আরো কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে পরামর্শ দেবে। এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলিগার্কদের কথা বা অভিজাতদের কথা আগেই বলেছি। এই বুদ্ধিজীবীদের মধ্যে কিন্তু সেই অলিগার্কদের একটা অবস্থান বা অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। এই অলিগার্করা কিন্তু নতুন নয়, তারা কিন্তু সেই পুরনো সময়ের অলিগার্ক, যারা ট্র্যাডিশনাল ছিল, ট্র্যাডিশনাল হয়েও কিন্তু নিজেদের সামন্ততান্ত্রিক ভাবধারা থেকে মুক্ত করে নিয়েছিল, কিন্তু আবার সে প্রসারিত সাধারণ মানুষের যে মিলিত যে অংশগ্রহণ সরকার গঠনের ক্ষেত্রে সেটিও তারা মেনে নিতে পারেনি। তাহলে এই যে অলিগার্করা, এদের মধ্যে কারা কারা ছিলেন? বুদ্ধিজীবী শ্রেণী, লেখকরা, তারা সবাই এর মধ্যে যুক্ত হয়েছিল। এই অলিগার্ক যে সম্প্রদায়, অলিগার্ক যে সংগঠন, তো এই অলিগার্কি বা অভিজাত শ্রেণী, তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছিল ক্ষুদ্র যে ভূস্বামী, তারাও এর সঙ্গে যুক্ত হয়েছিল। কারণ
হয়, তবে যাতে তারা সরকারকে সেটা কনভে করতে পারে, নিজেদের অভিমত দিতে পারে, তবে তাদেরই ভালো হবে, তাদের স্বার্থের অনুকূল হবে, এইটা তারা বুঝতে পেরেছিলেন। এবং তখন এই অলিগার, ক্ষুদ্র ভূস্বামী সবাই যুক্ত হয়েছিলেন এবং তার সঙ্গে আবার এই উগ্র দেশপ্রেমীরাও যুক্ত হন। কারণ এই ভূস্বামীরাও যেমন চাইছে নিজেদের অভিমত দান করতে সরকারের মধ্যে ঢুকে, অলিগার্করাও চাইছে যদি ওনারা নির্বাচন, যে ইলেক্টেড যে গভর্নমেন্ট বা সমস্ত মানুষের যে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব চাইছে না, কিন্তু তারা অভিমত জ্ঞাপন করতে চাইছে। তাই সেই অর্থে কিছুটা তো তাদের প্রত্যেকেরই এই যে স্বার্থগুলো প্রত্যেকেরই মোটামুটি একটা কমন একটা অবস্থায় রয়েছে। যে এই যে কমন অবস্থান যে সমস্ত শ্রেণী রয়েছে তারা নিজেদের মধ্যে হাত মেলালো এবং একটা সংগঠন তৈরি করলো, যা হচ্ছে উদারনৈতিক দল বা জিউতো নামে জাপানের ইতিহাসে বিখ্যাত। এই জিউতো দল তারা কি বলতো, যে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষকে বাক স্বাধীনতা দিতে হবে, কারণ এই বাক স্বাধীনতার মধ্যে তো তাদের বাক স্বাধীনতাও যুক্ত। সেই জন্য তারা এই বাক স্বাধীনতার কথা, সাধারণ মানুষের অধিকারের কথা বলতো। আরেকটি দল ছিল কাইসিনতো। সেই কাইসিনতো বা তারা ছিল প্রগতিবাদী, অর্থাৎ অনেক নতুন কিছু যুক্ত একটা ভাবধারা তারা প্রচার করতে চেয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন অকুমা শিগেরু। আরেকটি কথা বলা প্রয়োজন, যে এই যে জিউতোরা, জিউতো হচ্ছে রুরাল বেল্টে, তাদের কিন্তু ভিত্তি ছিল গ্রামীণ, অর্থাৎ গ্রামের মানুষরাই মূলত এই দলে যুক্ত ছিলেন। কিন্তু যে কাইসিনতো বা প্রগতিবাদী দল, তারা কিন্তু নগরের মধ্যে থেকে তাদের উত্থান হয়েছিল, আরবান যে বেল্ট থেকে। কাজেই এদের সঙ্গে নগরের যে পুঁজিপতি যারা ছিল, ব্যবসায়ী বা শিল্পপতি যারা ছিল, তাদের বেশ একটা যোগাযোগ ছিল। এবং এই পুঁজিপতিরা এই কাইসিনতোর মাধ্যমে তাদের নিজেদের অভিমত জ্ঞাপন করবার একটা পথ খুঁজে নিতে চেয়েছিলেন। এছাড়া সরকার পক্ষ থেকেও একটা পৃথক দল গঠন করার পরিকল্পনা করা হয়। তো যাই হোক, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তিন রকমের দল ছিল। কিন্তু দল থাকলেও কোনো ক্যাবিনেট বা সংসদের কোনো অস্তিত্ব সেই সময় ছিল না। অর্থাৎ এই যে দলগুলো, তারা যে তাদের প্রতিনিধি পাঠাবে এবং তারা যে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে একটা মন্ত্রিসভা গঠন করবে বা ক্যাবিনেট গঠন করবে, এই স্বাধীনতা কিন্তু তখন ছিল না প্রথম দিকে। পরে 1881-তে সম্রাট ঘোষণা করলেন যে ঠিক আছে, আমি সংসদ গড়ার পারমিশন বা অনুমতি দিলাম। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এরপর থেকেই জাপানের সাংবিধানিক যে ইতিহাস, তার মধ্যে অনেক রদবদল এলো এবং সম্রাটের যে সিদ্ধান্ত, এটাকে অনেক ঐতিহাসিক বলেন যেটা অলিগার্কদের জয়। কারণ তারা এই সংসদ প্রতিষ্ঠার যে দাবি তুলেছিল, পাশাপাশি রক্ষণশীল যারা, অর্থাৎ সরকারে যারা ছিলেন, সেই রক্ষণশীল দল এবং প্রগতিশীল দল, তারাও কিন্তু এই দাবি অনেক আগেই উত্থাপন করেছিল। আর এর সঙ্গে অবশ্যই উদারনৈতিক দলের কথা বলতে হয়, কারণ এই অলিগার্করা তো এই উদারনৈতিক দলেরই একটা পার্ট ছিল। এই সংবিধান রচনার ক্ষেত্রে, যখন এই সংবিধান রচনার
সময় এলো তখন এবং সেখানে বিসমার্কের সঙ্গে নানান রকম তার মত বিনিময় হলো এবং দেখা গেল যে ইতো হিরোবুমি রাশিয়ার সংবিধান দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং জাপানে যখন এই সংবিধান তৈরির সময় এলো বা সাংবিধানিক বৈশিষ্ট্য বা প্রভিশনকে যুক্ত করার সময় এলো তখন অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে এই রাশিয়ার যে সংবিধানের বৈশিষ্ট্যই কিন্তু তার মধ্যে ইনপুট বা ইনসার্ট করা হয়েছে, তার মধ্যে ইনক্লুডেড হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে। যাই হোক 1885-তে জাপানের ইতো হিরোবুমিতে অলরেডি তিনি একজন প্রথম সারির তিনি একজন নেতা ছিলেন, রাজনৈতিক নেতৃত্ব, বাট তাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করার কথা ঘোষণা করা হলো এবং তিনি হলেন প্রথম প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে জাপানে মন্ত্রী পরিষদ গঠিত হল। 3 বছর পর তৈরি হলো প্রিভি কাউন্সিল। এই প্রিভি কাউন্সিলে প্রধানমন্ত্রী হলেন কুর্তা কিয়োতাকা এবং রাষ্ট্রপ্রধান রূপে নির্বাচিত হলেন বা মনোনীত হলেন ইতো হিরোবুমি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে। বা যদি আপনাদের বলা হয় যে জাপানের যে সাংবিধানিক ব্যবস্থা বা সাংবিধানিক কাঠামো কেমন ছিল, কবে তার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু এইভাবে আপনাদের আনসারটাকে সাজাতে হবে। 1889-তে সম্রাট আনুষ্ঠানিকভাবে সংবিধান সমর্পণ করলেন। সেই সময়ের যে প্রধানমন্ত্রী ছিলেন কুর্তা কিয়োতাকা, তার হাতে তিনি সংবিধানকে আনুষ্ঠানিকভাবে সমর্পণ করলেন এবং তারপরে বলা যায় যে সংবিধান প্রবর্তিত হয়ে গেল, এইরূপ ঘোষণা করা হলো। আর এই সংবিধানে বলা হলো যে এই সংবিধান আইনের দ্বারা সংরক্ষিত এবং আইনের দ্বারাই নিয়ন্ত্রিত, কাজেই কোনো ব্যক্তি এই সংবিধানকে নিজের ইচ্ছা মতন তাকে পরিবর্তন করতে পারবেন না এবং সেটা পরিবর্তন করতে গেলে আইনকে পরিবর্তন করতে হবে এবং সেই আইনের প্রধান এবং প্রশাসনিক প্রধানকে আক্ষরিক অর্থে সম্রাট। সম্রাট ছিলেন প্রশাসনিক প্রধান এবং আইনের প্রধানও বটে, যদিও সেখানে জুডিশিয়ারি ছিল, সেখানে পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টের দায়িত্ব ছিল যে চূড়ান্ত বিশ্লেষণ সবই হচ্ছে সম্রাটের নামে, অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসক ছিলেন সম্রাট, কিন্তু প্রকৃত শাসক কিন্তু সম্রাট ছিলেন না। তার নামেই পুরো কাঠামোটা পরিচালিত হতো, যে সাংবিধানিক যে ব্যবস্থা পরিচালিত হতো। তো আইনগতভাবে সম্রাট হচ্ছেন আইনেরও প্রধান, কিন্তু তার চূড়ান্ত বিশ্লেষণের অধিকার কার ছিল না পার্লামেন্টের উপর, যাকে ডায়েট বলা হচ্ছে। এই পার্লামেন্টের বা ডায়েটের দুটি কক্ষ ছিল, যেরকম সব জায়গায় সব দেশেই থাকে, একটি উচ্চ কক্ষ, একটি নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে বলা হচ্ছে হাউস অফ পিয়ার্স এবং নিম্ন কক্ষকে বলা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই উচ্চ কক্ষ যেমন আমাদের দেশে আছে রাজ্য সভা, লোকসভা, এই লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ, যারা সাধারণ মানুষের দ্বারা ডাইরেক্ট যারা নির্বাচিত হচ্ছে এবং নিম্ন কক্ষে গিয়ে যারা ক্যাবিনেট তৈরি করছেন, যারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন, যে সমস্ত রাজনৈতিক দল। কিন্তু যে রাজ্যসভাতে কারা যাচ্ছেন, সব বরিষ্ঠ ব্যক্তিরা,
যাদের নির্বাচন কিন্তু ইনডাইরেক্ট, সেখানে কিন্তু সাধারণ মানুষের কোনো স্থান নেই বা কোনো হাত নেই। তো এই জাপানে যে উচ্চকক্ষ বা এই যে হাউস অফ পিয়ার্স বললাম, এটা হচ্ছে আমাদের, এটি আমরা রাজ্যসভার সঙ্গে তুলনা করতে পারি। এই হাউস অফ পিয়ার্সও কিন্তু ছিল অভিজাতদের নিয়ে, নবগঠিত অভিজাতদের নিয়ে। এই যে সদস্য যারা হতো, তাদের অভিজাত শ্রেণী থেকে নির্বাচিত হতো। তার মধ্যে কিছু কিছু সদস্য, তারা সম্রাট তাদের ডাইরেক্ট তাদের মনোনীত করতেন। এদের সদস্য পদ কিন্তু যতদিন তারা বেঁচে থাকতেন ততদিন পর্যন্ত তারা এই হাউস অফ পিয়ার্স বা উচ্চকক্ষের সদস্য থাকতেন। আর কারা এই অধিকার লাভ করত? না, যারা হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হতেন, সর্বোচ্চ করদাতা, তাদের মধ্যে কেউ কেউ আবার এই সম্মান লাভ করতেন এবং আমৃত্যু বা আজীবন বলা যেতে পারে, মানে মৃত্যু অবধি তারা কিন্তু তার আগে পর্যন্ত এই সদস্য থাকার অধিকার লাভ করতেন। এই কক্ষ এই যে হাউস অফ পিয়ার্সের একটা বিশেষ ক্ষমতা ছিল, নিম্ন কক্ষে যেসব সিদ্ধান্ত হতো তাকে ভেটো দান অর্থাৎ খারিজ করে দেওয়ার অধিকার কিন্তু এই উচ্চ কক্ষের ছিল। এটা একটা বিশেষ সম্মান বা বিশেষ অধিকার। আর নিম্ন কক্ষতে যারা আসতেন সদস্যরা, তারা ভোটের দ্বারা নির্বাচিত হয়ে আসতেন। আর এই যে পার্লামেন্ট বা ডায়েট, বছরে 3 মাস অধিবেশন চলত, তারপরে অধিবেশন স্থগিত থাকত। কিন্তু যদি এমন হতো যে কোনো জরুরি অবস্থা তৈরি হয়েছে, তবে কিন্তু বিশেষ অধিবেশন আহ্বান করা যেত। এবং আবার এমন কোনো জরুরি অবস্থা হলো যখন সম্রাট মনে করলেন যে পার্লামেন্টে থাকার কোনো প্রয়োজন নেই, তখন তিনি পার্লামেন্টের যে কোনো কক্ষকে তিনি ভেঙে দিতে পারতেন, সেই অধিকার সম্রাটের ছিল। মন্ত্রিসভার সদস্যরা সভার প্রতি নয়, এই মন্ত্রিসভার প্রতি নয়, তারা কিন্তু সম্রাটের প্রতি দায়বদ্ধ ছিলেন। এখানেই কিন্তু আধুনিক যে ডেমোক্রেসি, তার সঙ্গে এই জাপানের ইম্পিরিয়াল ডেমোক্রেসির পার্থক্য। যে সম্রাটের প্রতি কেন দায়বদ্ধ থাকবে? তারা তো মন্ত্রিসভার কাছে দায়বদ্ধ থাকবে, কিন্তু এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না। আর কি সংবিধান বলছে যে জাপানের যে সংবিধান প্রণীত হয়েছিল, যে মন্ত্রীরা ইচ্ছা করলে যে কোনো কক্ষে আসন গ্রহণ করতে পারে এবং যে কোনো কক্ষে আসন গ্রহণ করে তাদের বক্তব্য পেশ করতে পারে, যেটা আধুনিক দৃষ্টিভঙ্গিতে কাম্য নয়। আবার সংবিধানে ডায়েটের মর্যাদা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে খর্ব হয়েছে। তাহলে এই যে ডাইরেক্ট সম্রাটের প্রতি দায়িত্বশীল এবং মন্ত্রীরা যে কোনো কক্ষে বসছেন, বক্তব্য পেশ করছেন, সম্রাট যখন খুশি ভেঙে দিচ্ছেন ডায়েটকে, এটা তো কিছুটা ডায়েটের মর্যাদা, মানে ডায়েট ততখানি শক্তিশালী ছিল না, ডেমোক্রেসি ততখানি শক্তিশালী ছিল না। আরেকটা কি আমরা দেখতে পাচ্ছি, বাজেট রিলেটেড বিষয়, যে এই যে বাজেট, যে নতুন বাজেট, যে আমরা জানি যে নতুন বাজেট যখন গ্রহণ করা হয়, সরকার যখন নতুন একটা বাজেট পেশ করে, তখন পুরনো বাজেটটা আর কোনো অস্তিত্ব থাকে না, নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। কিন্তু ডায়েটে, জাপানে বলছে যে ডায়েটে যদি বাজেট সংক্রান্ত ভোটাভুটি না হতো, তবে সরকার কিন্তু ওই পুরনো বাজেটটাই বলবৎ রাখত। আর জাপানের
তাহলে ধীরে ধীরে সংসদীয় ব্যবস্থা গড়ে উঠছে, তাতে সংবিধানের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। আর সম্রাট করলেন কি, সংবিধান প্রবর্তনের পর একটা অর্ডিন্যান্স বা জরুরি একটা নির্দেশনামা জারি করলেন, এবং তাতে কি বলা হলো যে যুদ্ধ ও নৌবাহিনীর নৌ বিভাগে যেসব মন্ত্রীরা রয়েছে, এটাতে কি হলো, সামরিক বাহিনীকে প্রশাসনের সঙ্গে যুক্ত করে দেওয়ার ফলে তা জাপানের স্বার্থের হানিকারক হয়েছিল। আর জাপানের যে কতিপয় প্রবীণ, যাদের উপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে আবার এল্ডার্স নামেও তারা পরিচিত হতেন। তারা বিভিন্ন সময় সরকারকে তাদের মূল্যবান পরামর্শ দিতেন। এই এল্ডার্সরা জেন্ডো নামক একটা সংস্থার অন্তর্ভুক্ত ছিলেন। জেন্ডো বলে একটা সংস্থা তৈরি হয়েছিল, প্রবীণরা তার সদস্য ছিলেন। এবং লিবারেল ও প্রোগ্রেসিভ দল, একটু আগে যে লিবারেল অর্থাৎ উদারনৈতিক দল এবং যে প্রগতিশীল দল, যে দুটো দলের কথা বলেছি, তারা কি চাইছিল যে যেন তেন প্রকারেণ পার্লামেন্টে আমাদের আধিপত্যকে কায়েম করতে হবে, আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে। খালি এল্ডার্স ছিলেন, উদারনৈতিক দল ছিল, প্রগতিশীল দল ছিল। জাপানে এই সাংবিধানিক যে ব্যবস্থা, তার সঙ্গে পাশাপাশি দেখুন যে কিভাবে রাজনৈতিক দলগুলি যুক্ত হয়ে যাচ্ছে। তাদের যে প্রবীণ বা এল্ডার্স বা যারা অভিজাতরা, যারা ক্ষুদ্র ভূস্বামী, যারা শিল্পপতি, প্রত্যেকেই কিন্তু, এতক্ষণ যে আলোচনাটা করলাম, প্রত্যেকেই কিন্তু এই সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে তারা কিন্তু যুক্ত হয়ে থাকছেন। তাদের প্রত্যেকেই চাইছেন আমাদের স্বার্থ কি করে আমরা রক্ষা করব, কি করে আমাদের কথা আমরা সরকারকে জানাবো সেটা, বা আমাদের স্বার্থকে কি করে রক্ষা করব, প্রত্যেকেই কিন্তু এটা চাইছেন। কিন্তু জনগণের স্বার্থ বৃহত্তর অর্থে কিভাবে রক্ষা পাবে, সে বিষয়টির দিকে কিন্তু তাদের ধ্যান অতটা ছিল, তাদের যে অ্যাটেনশন সেটা কিন্তু অতটা ছিল না, কারণ তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের স্বার্থই লড়াই করছিলেন। যাই হোক, ইতো হিরোবুমি তিনি অনুভব করলেন, তিনি অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি ছিলেন। তিনি বুঝেছিলেন যে জাপানকে যদি উন্নতির পথে নিয়ে যেতে হয়, তবে রাজনৈতিক দলগুলিকে বাদ দিলে হবে না। রাজনৈতিক দলগুলির যে একটা বিরাট গুরুত্ব রয়েছে সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি ওই উদারনৈতিক আর প্রগতিশীল অর্থাৎ জিওটু ও কাইসেন্টো দলের সঙ্গে একটা সমঝোতা করলেন, তাদের সঙ্গে মত বিনিময় করে একটা সমঝোতায় এলেন, এবং তিনি ইতাগাকিকে মন্ত্রিসভার সদস্য পদ দিলেন। কিন্তু এই নিয়ে কি হলো যে ইতো হিরোবুমির সঙ্গে ইয়ামাগাতার একটা মত পার্থক্য দেখা দিল। ইয়ামাগাতাও একজন উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। 1900 সালে ইতো রিকেন সেইয়ুকাই বা সাংবিধানিক সরকারের বন্ধু নামে একটি রাজনৈতিক দল তৈরি করলেন। মানে এই যে একজনের সঙ্গে আরেকজনের মত পার্থক্য, একজনের সঙ্গে কারো দুটো দলের সঙ্গে সমঝোতা করা, কারণ না হলে একটা সংকটাপন্ন অবস্থা তৈরি হবে, অচলাবস্থা হবে, এটা একটা জটিল যে একটা পরিস্থিতি, সেই যে প্রেক্ষাপটে ইতো রিকেন সেইয়ুকাই বলে, ইতো হিরোবুমি রিকেন সেইয়ুকাই বা সাংবিধানিক সরকারের বন্ধু, অর্থাৎ এমন একটা রাজনৈতিক দল তারা সাংবিধানিক সরকারকে বন্ধু হিসাবে সাহায্য করবে, পরামর্শ দেবে। এবং পরবর্তী 2 দশক আমরা দেখছি এই সাংবিধানিক সরকারের বন্ধু দলটি কিন্তু নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, এবং এই নতুন দলের সভাপতি রূপে ইতো হিরোবুমি প্রধানমন্ত্রী হন।
বিংশ শতকের শুরুতে কি হলো, যে অর্থাৎ 1900 শতক যখন শুরু হচ্ছে, কোন প্রধানমন্ত্রী হয়েছিলেন ইয়ামাগাতার ঘনিষ্ঠ সামরিক নেতা কাতসুরা তারো। এই ইতোর সঙ্গে ইয়ামাগাতার একটা ক্ল্যাশ ছিল, এবং এই ইয়ামাগাতার সঙ্গে সামরিক বাহিনীর বা সামরিক গোষ্ঠীর একটা ঘনিষ্ঠতা ছিল। তারই কিন্তু প্রধানমন্ত্রী হলেন যিনি ইয়ামাগাতার ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু তার মন্ত্রিসভাতে দেখা গেল কি, যে রাজনৈতিক দলগুলির ক্ষমতা অনেকটা খর্ব করে দেওয়া হয়েছে, এবং সেটি ছিল আমলা পরিচালিত মন্ত্রিসভা, অর্থাৎ ব্যুরোক্র্যাটসরাই সেখানে প্রধান। তো এই সময় আহোমা গোষ্ঠী সাচ্চা সাংবিধানিক দল নামে আরেকটা দল তৈরি করল, এবং তারা এই যে কাতসুরা তারো মন্ত্রিসভার তারা সমালোচনা শুরু করলো, সরকারের নীতির সমালোচনা শুরু করলো। বাধ্য হয়ে 1912-তে কাতসুরাকে পদত্যাগ করতে হলো, এবং তিনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কযুক্ত একটা মন্ত্রিসভা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন, যে এমন একটা মন্ত্রিসভা গঠন করতে হবে যার সঙ্গে রাজনৈতিক দলগুলির ওতপ্রোত জোট থাকবে, তাকে বাদ দিলে হবে না। 1913-তে দোসিকাই বলে একটা রাজনৈতিক দল গঠন হয়, এবং এইভাবেই কিন্তু আমরা দেখছি জাপানের মাটিতে অজ্ঞাতেই একটা সংসদীয় গণতন্ত্রের বিকাশ হচ্ছে। জাপানে দ্বিদলীয় ব্যবস্থা গড়ে উঠল আস্তে আস্তে। এই যে যখন থেকে একটা সরকারের বন্ধু এবং সরকার বিরোধী রাজনৈতিক দল তৈরি হলো, এবং এমন একটা মন্ত্রিসভা যেখানে রাজনৈতিক দলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, এটা সংসদীয় গণতন্ত্রেরই একটা পার্ট। এবং এই গণতন্ত্রের দুটো দল থাকবে, একটা বিরোধী দল, একটা সরকারের দল। তাহলে এই বিরোধী দলের দ্বিদলীয় ব্যবস্থা গড়ে উঠল, তথা সেইয়ুকাই ও তাদের বিরোধী দল দোসিকাই। 1916 ও 1987 যথাক্রমে এই দোসিকাই দলটির নাম পরিবর্তন হলো। 16-তে তার নাম হয়েছিল কেনসেইকাই, আর 1927-এ মিনসেই। 1918-তে সেইজুকাই দলের হারা তাকাহাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। এই সেইজুকাইরা তো তখন সরকারের পক্ষের দল, তো এই সেইজুকাই দলের হারা তাকাহাশি প্রধানমন্ত্রী হলেন, এবং তিনি ঠিক করলেন যে সামরিক বাহিনীর প্রভাব মুক্ত একটা মন্ত্রিসভাকে তৈরি করতে হবে। কিন্তু তার আকস্মিক মৃত্যু হলে প্রধানমন্ত্রী হন তাকাহাশি কোরেকিও, কিন্তু তিনিও পদ হারালেন। এরপর ইয়োগামাতার মৃত্যুর পর 1922-এ ধীরে ধীরে সামরিক বাহিনীর গুরুত্ব হ্রাস পেল। 1924-এ কেনসেইকাই দলের কাতো তাকাশি একটা যুক্ত ফ্রন্ট সরকার তৈরি করেন, অর্থাৎ যেখানে অনেকগুলো দল একসঙ্গে রয়েছে। তো 1926-এ কাতোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন ওয়াকাতসুকি রেইজিরো। ইতিমধ্যে কিন্তু জাপানে কমিউনিস্ট পন্থার উদ্ভব হয়েছে। 1882-তে তৈরি হলো ওরিয়েন্টাল সোশ্যালিস্ট পার্টি, কিন্তু তাকে যখন ব্যান করা হলো বা নিষেধাজ্ঞা আরোপ করা হলো, 1906-তে চরমপন্থী জাপানি সোশ্যালিস্ট পার্টির জন্ম হলো, যার অন্যতম নেতা ছিলেন কোটু কোসুসোই। 1907-এ কাকার ইয়ামাসেন তৈরি করেন জাপান সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি। 1917-তে যখন রাশিয়ায় শ্রমিক বিপ্লব শুরু হলো, তখন জাপানও মনে করলো যে আমাদের দেশেও একটা চরমপন্থী বিপ্লবের প্রয়োজন রয়েছে। তার পরিণামে 1922-এ তৈরি হলো জাপানের কমিউনিস্ট পার্টি। কিন্তু তাকাশির সরকার এই বামপন্থার উত্থান রোধের জন্য কঠোর আইন আনলেন। কি কঠোর আইন? যথা শান্তি রক্ষা আইন বা বিপজ্জনক ধারণার বিরুদ্ধে আইন। কিন্তু 1927-এ
ওয়াকাতসুকি মন্ত্রিসভার পতন ঘটল। এরপর একে একে বেশ কিছু প্রধানমন্ত্রী এলেন। তানাকা গিচি, তার সময় আবার সামরিক বাহিনীর আধিপত্য বৃদ্ধি পেল। মিন সেই দলের হামাগুচি, যারা সামরিক প্রাধান্যের বিরোধী ছিল, এবং তারপরে ওয়াকাতসুকি প্রমুখ। মানে এই যে একের পর এক বিভিন্ন দল থেকে প্রধানমন্ত্রী হচ্ছে, এই সরকারের যে লাস্ট যে বললাম ওয়াকাতসুকি, এই সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন শিদেহারা। তিনি একটু উদারনৈতিক ভাবধারার মানুষ ছিলেন। তার একটা সমঝোতামূলক বা আপোষমূলক বিদেশ নীতি ছিল, কিন্তু যারা উগ্র জাতীয়তাবাদী বলে নিজেদের মনে করতেন তাদের সেটা পছন্দ ছিল না, এবং তারা এই সরকারের পতন ঘটানোর চক্রান্ত শুরু করলেন। 30-এর দশকে এই উগ্র জাতীয়তাবাদীদের মদতে জাপ বাহিনী মাঞ্চুরিয়ার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করল, এবং এইভাবে 30-এর দশকে জাপ রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠল। সমস্ত রাজনৈতিক দলকে ভেঙে দিয়ে একটা মাত্র গণপার্টি তৈরি হলো, যার প্রতিনিধিরা কোনো রাজনৈতিক দলের মুখপাত্র ছিলেন না, এবং এর সাংবিধানিক ভিত্তি কি ছিল? ইম্পেরিয়াল রুল অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ IRAA। ডায়েটের গুরুত্বকে হ্রাস করা হলো, স্বাধীনতা মত প্রকাশের উপর নজরদারি শুরু করা হলো, এবং বিরোধী যে সমস্ত নেতারা ছিল তাদের কারার অন্তরালে পাঠানো হলো, এমনকি কমিউনিস্ট নেতাদেরও গ্রেফতার করা হলো। তো এই ইম্পেরিয়াল রুল অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশনের অধীনে আরো অনেক গণসংগঠন গড়ে উঠল, যেমন গ্রেটার জাপ ইউথ অ্যাসোসিয়েশন, গ্রেটার জাপান পেট্রিয়টিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন প্রভৃতি। অর্থাৎ এই যে ইম্পেরিয়াল রুল অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন, এটা কিন্তু একটু কট্টরবাদী, অর্থাৎ এটা কিন্তু উদারনৈতিক নয়, সংকীর্ণতাবাদী। তারা রাজনৈতিক দলগুলিকে তারা অবরুদ্ধ করতে চেয়েছিল তাদের অধিকারকে। তো এর ফলে কি হচ্ছে, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে জাপানের রাজনৈতিক দলের একটা ক্ষমতার হ্রাস পাচ্ছে, তাদের পতন হচ্ছে, তাদের যেমন উত্থানও হয়েছিল পতন হচ্ছে। এবং ধীরে ধীরে আমরা তো জানি, আগের ক্লাসেও আমরা পড়েছি, জাপান এশিয়ার বিভিন্ন অঞ্চল জয় করে আস্তে আস্তে একটা আগ্রাসী রাষ্ট্রের ভূমিকা নিচ্ছে, এবং জাপান সাম্রাজ্যবাদী জাপ রাষ্ট্রে পরিণত হচ্ছে। অনেক রকম কারণ ছিল, আভ্যন্তরীণ কারণ, বাহ্যিক কারণ। বাহ্যিক কারণের মধ্যে কি কি না, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অর্থনৈতিক মন্দা যখন শুরু হয়, তখন এই সময়কালে আলোচনা যে সময়কালটার বিষয় করা হচ্ছে, তার মন্দার একটা প্রভাব দেশের মধ্যে পড়ে, এবং স্বাভাবিকভাবেই অর্থনীতিতে তার প্রভাব আসে। আর চীনে এই সময় জাতীয়তাবাদের উত্থান হয়। চীন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সেখানে যখন জাতীয়তাবাদের উত্থান হচ্ছে, তখন জাপান তো মাঞ্চুরিয়ার উপর তার স্বার্থকে কায়েম করতে চেয়েছে, কায়েম করেছে। সেই মাঞ্চুরিয়াতেও কিন্তু জাপানের স্বার্থটা প্রভাবিত হচ্ছে, অনেকের মতে জাপানের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এবং ওয়াশিংটন কনফারেন্স বা ওয়াশিংটন সম্মেলন যখন অনুষ্ঠিত হলো, তখন কি বলা হয়েছিল যে সেখানে একটা সহযোগিতামূলক মনোভাব তৈরি করার চেষ্টা করা হয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে। তো সেখানে জাপান অভিযোগ করেছিল যে এই ওয়াশিংটন সম্মেলনে তার যে স্বার্থ সেটা কিন্তু সঠিকভাবে রক্ষা করা হয়নি। আর এর পর আভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা কি দেখছি, সামরিক বাহিনীর স্বাধীনতা আসছে, কৃষির মন্দা হচ্ছে, অভিজাত তথা শিল্পপতি ও সামরিক আমলাদের উত্থান হচ্ছে, যা জাপানের রাজনৈতিক দলগুলির অবস্থানকে আরো দুর্বল করে দিচ্ছে। সর্বশেষে বলা যায়
যে এই যে জাপানের যে রাজনৈতিক দলগুলি, তাদের যে নীতি, সেই নীতি কিন্তু সঠিক ছিল না, এবং সেই তার মধ্যে একটা দোলাচল ছিল, এবং এই দোলাচল থাকার কারণেই কিন্তু তাদের ক্ষমতা ধীরে ধীরে প্রশমিত হয়েছিল, এবং তাদের মধ্যে অনৈক্য কিন্তু এই সামরিক নেতাদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। যদি এই রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের জায়গাকে জাপানে তৈরি করে নিতে পারতেন, তবে কিন্তু তাদের পতন হতো না। এছাড়া আরেকটি বিষয়, জাপানের যে সংবিধান, সেই সংবিধান সম্রাটের নামে প্রবর্তিত হয়েছে। সম্রাট ছিলেন কিন্তু সেই সংবিধানের কেন্দ্রবিন্দু, এবং তিনি একেবারে পিলার বলা যায়, এবং টপে তিনি ছিলেন। হয়তো তার প্র্যাকটিক্যাল ক্ষমতা বা কর্তৃত্ব ছিল না, কিন্তু তার নামে কিন্তু এই সংবিধান পরিচালিত। সুতরাং এই যে রাজনৈতিক দলগুলি, কারণ মেইজি রেস্টোরেশন অর্থাৎ মেইজি পুনঃস্থাপনে কি ছিল না, সম্রাটকে তার পূর্বের মর্যাদার প্রতিষ্ঠিত করো, এই একটা স্লোগান নিয়েই তো মেইজি রেস্টোরেশন হয়েছিল। তোকুগাওয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, যার পরিণামে মেইজি সম্রাটের শাসন প্রতিষ্ঠিত হল। সেই জন্য কোন রাজনৈতিক দলই কিন্তু সম্রাটের বিরুদ্ধে কোনো কঠোর যে ব্যবস্থা সেটা গ্রহণ করতে পারেনি, এবং তাদের মনে হয়েছে যে এই যে সাংবিধানিক যে ব্যবস্থা বা প্রসেসটা যেটা চলছে, যেখানে সম্রাটই এই সংবিধানকে সমর্পণ করেছিলেন, সম্রাটই সংসদ তৈরির ঘোষণা করেছিলেন, তাহলে সেক্ষেত্রে যে সুযোগ সম্রাট রাজনৈতিক দলগুলিকে দিয়েছিলেন, বিভিন্ন কারণে এই দলগুলির মধ্যে যে অনৈক্য বা স্বার্থ বিরোধী যে চক্রান্ত, তার কারণেই কিন্তু এই আন্দোলনটি বা এই সংসদীয় ব্যবস্থা দুর্বল হয়ে যায়, এবং সেখানে সামরিক বাহিনীর এন্ট্রি হয়। এই সামরিক বাহিনী কি করতে চেয়েছিল? তারা আমলাদের দ্বারা শাসনটাকে কুক্ষিগত করতে চেয়েছিল। তারা রাজনৈতিক দলগুলিকে কোনো আমলই দেয়নি। তো ফলত এই রাজনৈতিক দলগুলি ধীরে ধীরে তাদের যে অগ্রগতি সেটা কিছুটা ব্যাহত হয়েছিল। কিন্তু এটা সত্ত্বেও আমরা কি দেখেছি যে রাজনৈতিক দলগুলি কিন্তু জড়িত ছিল জাপানের এই সাংবিধানিক গণতন্ত্রের সঙ্গে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা রাজনৈতিক দলগুলির যে ভূমিকা ছিল সে বিষয়ে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। নমস্কার।